কোন মৌলের প্রকৃত ভর, সে প্রকৃত ভরকে যদি আমরা কার্বন বা আইসোটোপে 1/12 অংশের ভর দিয়ে ভাগ করি, তাহলে যেই সংখ্যাটা পাওয়া যাবে সেটাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তো আমরা যখন চ্যাপ্টার 3 পড়ছিলাম পরমাণুর গঠন, সেখানে আমরা দেখছিলাম আমাদের মোটামুটি বেশ কয়েকটা মৌলের কিন্তু পারমাণবিক ভর জানা থাকা লাগে, ঠিক আছে? পারমাণবিক ভর আমাদের মুখস্থ থাকা লাগে। এবং আমি তোমাদের ক্লাস নেওয়ার সময় বলছিলাম 1 থেকে 20 পর্যন্ত পারমাণবিক ভর আমাদের মুখস্থ রাখতে হবে। সমস্যা হচ্ছে ভাই এতগুলো পারমাণবিক ভর আমি কিভাবে মুখস্থ রাখতে পারি? এদের মধ্যে কি স্পেশাল কোনো প্যাটার্ন আছে কিনা, আমি কোনো ছন্দ দিয়ে মুখস্থ রাখবো কিনা? তোমাদের এই সকল রকমের সমস্যা আজকে আমরা সমাধান করার চেষ্টা করব। তো দেখি আমরা এখানে কি করতে পারি। তো প্রথম কথাই হচ্ছে আমি এখানে আমাদের 1 থেকে 20 এই পারমাণবিক সংখ্যাগুলোকে দুইটা ক্যাটাগরিতে ভাগ করে নিলাম। একটা হচ্ছে জোড় আর একটা হচ্ছে আমাদের বিজোড়, হ্যাঁ রাইট, ইভেন এবং অড। আচ্ছা, তো জোড়গুলার আমাদের পারমাণবিক ভরটা, আপেক্ষিক পারমাণবিক ভরটা কিরকম হইতে পারে? তার পারমাণবিক সংখ্যাকে আমি জাস্ট ডাবল করে দিব, ঠিক আছে? তার পারমাণবিক সংখ্যাকে আমি কি করব? ডাবল করে দিব। ওকে, তাহলে কাজ শেষ। যেমন আমি তোমাকে এক্সাম্পল দেই, লেটস সে আমরা বললাম হচ্ছে হিলিয়াম, তাই না? হিলিয়ামের পারমাণবিক সংখ্যা 2, 2 কে ডাবল করে দাও 4, কাহিনী শেষ। তারপর ধর আমি তোমাকে বললাম হচ্ছে অক্সিজেন, তাই না? অক্সিজেনের পারমাণবিক সংখ্যা কত? 8। তারপর ধর আমি তোমাকে বললাম হচ্ছে কার্বনের পারমাণবিক সংখ্যা 6, 6 কে ডাবল করে দাও 12। তারপর ধরো বললাম হচ্ছে অক্সিজেনকে তুমি ডাবল করে দাও 16, তাই না? তারপর ধরো আমি তোমাকে বললাম ম্যাগনেসিয়াম, ডাবল করে দাও 12 কে ডাবল করো 24। তারপর ধরো আমি তোমাকে বললাম হচ্ছে সালফার হচ্ছে পারমাণবিক সংখ্যা 16, 16 কে ডাবল করো 32। তারপর ধরো বললাম হচ্ছে ক্যালসিয়ামের 20 কে তুমি ডাবল করো 40। দেখছো কত সহজে আমরা এইগুলা মনে রাখতে পারি। বিজোড়ের জন্য আমি কি করব? পারমাণবিক সংখ্যা তো ডাবল করবই, সাথে আমরা একও যোগ করব। হ্যাঁ, সাথে আমরা একও যোগ করব। কিভাবে যোগ করতে পারি? আচ্ছা চলো আমরা এক্সাম্পল দিই। প্রথম হচ্ছে আমাদের সেই লিথিয়াম, তাই না? লিথিয়ামের জন্য পারমাণবিক সংখ্যা 3, 3 দুগুণে 6, সাথে 1 যোগ করো 7, ঠিক আছে? তারপর ধরো হচ্ছে আমাদের আসলো ফ্লোরিনের দেখো 9 পারমাণবিক সংখ্যা, ডাবল করে দাও 18, সাথে 1 যোগ করো 19। সোডিয়াম পারমাণবিক সংখ্যা 11, 11 কে ডাবল করো 22, সাথে 1 যোগ করো 23, তাই না? অ্যালুমিনিয়াম ওর পারমাণবিক সংখ্যা হচ্ছে 13, 13 কে তুমি ডাবল করো 26, সাথে 1 যোগ করো 27, ঠিক আছে? আচ্ছা, পটাশিয়ামের সাথে দেখো কত দেওয়া 19, 19 কে ডাবল করো 38, সাথে 1 যোগ করো 39। তাহলে এই মাত্র দুটা সিম্পল ফর্মুলা, জয়ের জন্য 2z, বিজয়ের জন্য হচ্ছে 2z+1, এটা দিয়ে কিন্তু আমরা মোটামুটি অনেকগুলাই কিন্তু পড়ে ফেলতে পারি, বুঝতে পারছো? আচ্ছা, এখন এই ছন্দের বা এই নিয়মটার বেশ কিছু ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রমগুলো আমরা পড়ার চেষ্টা করব। আচ্ছা আসো, প্রথমে যদি আমি আসি জোনের মধ্যে কি কি ব্যতিক্রম আছে সেগুলো দেখার চেষ্টা করি। তাহলে দেখো প্রথমে হচ্ছে বেরিলিয়ামের পারমাণবিক সংখ্যা 4, তাহলে ফর্মুলা কি ছিল? 2z, তাহলে 4 দুগুণে 8 হওয়া উচিত। বাট এই বেরিলিয়ামটা মিললে কিভাবে হয় জানো? এটা মিললে হয় হচ্ছে 2z+1 এই ফরম্যাটে। তাহলে কিরকম হলো? 4 দুগুণে 8, 8 আর 1 কত আসবে? 9, বুঝতে পারছি? আচ্ছা ঠিক আছে, এরপর তুমি যদি আসো আর্গনে কত বলো তো? আর্গন হচ্ছে 18, তাই না? তার মধ্যে ফর্মুলা কি ছিল? ফর্মুলা ছিল হচ্ছে আমাদের 2z, তার মানে 18 দুগুণে কত আসা উচিত বলো তো? 36 আসা উচিত, তাই না? বাট আমরা এখানে দেখতে পারি কি ওর জিনিসটা কিন্তু 36 আসে না, আসে কত? 40। খুবই ব্যতিক্রম। খুব ভালো কথা গেল। বিজোড়ের মধ্যে কি কি ব্যতিক্রম আছে? প্রথম হচ্ছে আমাদের হাইড্রোজেনের মধ্যে আসলে কোনো নিউট্রন পাওয়া যায় না, এজন্য হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যাই হচ্ছে তার পারমাণবিক ভর 1, তাই না? এখানে কোনো ফর্মুলাই খাটলো না। এবার সবাই নাইট্রোজেনের জন্য ফর্মুলা হওয়া উচিত ছিল হচ্ছে 2z+1, তাই না? বিজোড়ের জন্য। বাট এখানে ফর্মুলা খাটে হচ্ছে মেইনলি 2z, এরকম ভাবে একটা ফর্মুলা খাটে। তাহলে z কে তুমি ডাবল করে দাও, 7 দুগুণে 14, কাহিনী শেষ। ক্লোরিন কত বলো? 17, তাই না? রাইট, তাহলে হওয়া উচিত কি ছিল বলতো? 34 হওয়া উচিত ছিল, তাই না? বাট এটা হয় কত? এটা হয় হচ্ছে 35.5। তাহলে এই কয়েকটা জিনিস যদি আমরা এখান থেকে মনে রাখি, আমার মনে হয় যে 1 থেকে 20 এর মধ্যে তোমাদের আর কোনো ডাউট থাকবে না। এখন তোমাদের জন্য কিছু আমি বোনাস দিচ্ছি। হ্যাঁ, 20 এর বাহিরে আমরা কোন কোনগুলো মনে রাখতে পারি সেগুলো আমি তোমাকে একটু বলে দেওয়ার চেষ্টা করি। দেখো ক্রোমিয়াম দেখো কত আসবে? 52, এগুলো আমাদের মুখস্থ রাখতে হবে। ম্যাঙ্গানিজ কত? 55, আমি তোমাদের সিরিয়াল বাই করে দিচ্ছি। আয়রন কত বলতো? 55.85, পুরোটাই আমাদের মনে রাখতে হবে। কপার হচ্ছে 63.5, জিঙ্ক হচ্ছে 64.4, সিলভার হচ্ছে 107.8, ঠিক আছে? এগুলো আমাদের এখনো লাগবে, এগুলো আমাদের ইন্টারমিডিয়েটে লাগবে, ভবিষ্যতে কিন্তু আমাদের দরকার আছে। তার মানে আমরা কিন্তু 20 এর বাইরে সবগুলো পড়বো না, আমরা পড়বো কত? ক্রোমিয়াম হচ্ছে 24, ম্যাঙ্গানিজ 25, আয়রন 26, হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের কপার হচ্ছে 29,
জিঙ্ক হচ্ছে 30 আর সিলভার হচ্ছে 47। এই কয়েকটা পড়লে আমাদের জন্য মোর দেন এনাফ। এখন যেহেতু আমরা এগুলা বুঝে ফেলছি, তাহলে আমি মনে করি তোমরা এই আণবিক ভরগুলোকে বের করতে পারবা। আমি একটা তোমাদের একটু দেখাই দিচ্ছি, করে দিব না, দেখাই দিব। দেখো সোডিয়াম 2টা, সোডিয়ামের 23, তুমি 23 এর সাথে 2 গুণ করো। সালফার দেখো 2টা, সালফারের 32, 32 এর সাথে 2 গুণ করো। অক্সিজেন দেখো 3টা, অক্সিজেনের 16, তাই না? তাহলে 2 গুণ 23 প্লাস 2 গুণ 32 প্লাস 3 গুণ 16 গুণ করে যোগ করে দিবা। একই রকম ভাবে এইটা করবা, একই রকম ভাবে এইটা করবা। আয়রন ছিল 55.85, সালফার 32, অক্সিজেন 16, বাট আছে 4টা, তার মানে 55.85 প্লাস 32 প্লাস 4 গুণ 16। একই রকম ভাবে তুমি এটা কিন্তু করতে পারবা। পটাশিয়াম 39 আছে 2টা, তাহলে 2 গুণ 39। ক্রোমিয়াম আমরা কত দেখছিলাম বলতো? 52, তাই না? দেখো তো আমরা এখানে দেখছিলাম না, ক্রোমিয়াম হচ্ছে 52, রাইট? আচ্ছা, তাহলে একটু খেয়াল করে দেখো, তাহলে 2টা আছে, তার মানে 2 গুণ 52। তারপর দেখো অক্সিজেন এখানে কত আছে? 7, মানে 7 গুণ 16। তার মানে আমাদের পুরো জিনিসটা কিরকম আসবে? 2 গুণ 39 প্লাস 2 গুণ 52 প্লাস 7 গুণ 16 কত আসে তোমরা বের করে দেখো। একই রকম ভাবে তুমি এটাও করতে পারবা। এই সবগুলো কিন্তু আমরা একই রকম ভাবে করতে পারি।